আজকের ডিসকাশনের টপিক কি? আজকের ডিসকাশনের টপিক হচ্ছে ডিআইসি। ডিআইসি ফুল ফর্ম কি? ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন। আর সেকেন্ড আরেকটা কি? ভিটামিন কে ডেফিসিয়েন্সি। ঠিক আছে, এই দুটো টপিক আজকে পড়াবো। তা ফার্স্ট ডিআইসি স্টার্ট করছি। এটা অ্যাকিউট, সাব অ্যাকিউট, ক্রনিক ফর্মে হতে পারে। এটা হচ্ছে থ্রম্বো এম্বলিক ফেনোমেনা। ঠিক আছে, এটা কিন্তু কোনো প্রাইমারি ডিজিজ নয়, এটা হচ্ছে কোনো একটা ডিজিজের ম্যানিফেস্টেশন। ঠিক আছে, ম্যানিফেস্টেশন বলতে পারো বা কমপ্লিকেশন বলতে পারো। আর কি, এটার দুটো ফেজ আছে মেনলি। ফার্স্ট ফেজ কি? ফার্স্ট ফেজ হচ্ছে হাইপার কোয়াগুলেবল স্টেজ, আর সেকেন্ড স্টেজ হচ্ছে হাইপো কোয়াগুলেবল স্টেজ। ফার্স্ট ফেজে হচ্ছে তোমার থ্রম্বি ফর্মেশন হয়, যার জন্যে বিভিন্ন রকম সমস্যা হয়। আর হচ্ছে সেকেন্ড ফেজ তোমার কি না, সেই থম্বিগুলো যখন লাইসিস হয় তখন ব্লিডিং ম্যানিফেস্টেশনস হয়। এগুলো হচ্ছে কজেস। তোমরা যেসব বই পড়ো মেনলি তোমার রবিন্স বা হর্সমোন, কোনো একটা বইটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া নেই। হ্যাঁ, এই জন্যে আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আমি বেশিরভাগটাই কিন্তু এইগুলো থেকে বানাইনি, অন্য বই থেকে। আমরা পোস্ট গ্রাজুয়েশনে যে বই পড়েছি সেই বই থেকে বানিয়েছি, কেননা রবিন্স বা হর্সমোনে এটা অতটা ভালো নেই ডিআইসিটা। হ্যাঁ, তো ক্লাস হয়ে গেলে তোমরা ওই মৌমিতার কাছ থেকে পিভিটা নিয়ে নেবে। ঠিক আছে, আর ডিআইসি কিন্তু তোমাদের এমবিবিএস এর জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। এগুলো আসে, লং কোশ্চেন আসে, এতেও ধরে, কি বলে, ভাইভাতেও ধরে। তো কজগুলো কি? ক্রসগুলো হচ্ছে তোমার মেনলি যে কজ সেটা হচ্ছে অবস্ট্যাটিক কমপ্লিকেশনের জন্য হয়, আর হচ্ছে ম্যালিগন্যান্সির জন্য হয়। এই দুটো হচ্ছে মেন কজ। এছাড়াও আরো কিছু আছে, যেমন হচ্ছে ইনফেকশন, আর মিসেলিনিয়াস কজের মধ্যে আছে স্নেক বাইট, সিভিয়ার বার্ন, হিট স্ট্রোক, অ্যানাফাইল্যাক্সিস, পোস্ট সার্জারি, ম্যাসিভ ট্রমা, পিএনএইচ, ফ্যাট এম্বলিজম, প্যানক্রিয়াটাইটিস, হেপাটিক ফেলিওর, হেড ইনজুরি, জায়েন্ট হিমানজিওমাস। ঠিক আছে, এইগুলো খুব ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, মেন ইম্পর্টেন্ট হচ্ছে অবস্ট্যাটিক কমপ্লিকেশন আর ম্যালিগন্যান্সিস। আর ইনফেকশনে কিছু দেখা যায়। অবস্ট্যাটিক কমপ্লিকেশনের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কি? তোমার অ্যামনিওটিক ফ্লুইড এম্বলিজম, এক্লাম্পসিয়া, ডেড বেবি সিনড্রোম, আর হচ্ছে হেল্প সিনড্রোম। ডেড বেবি সিনড্রোম মানে হচ্ছে ফিটাসের মধ্যে যদি ফিটাস অনেকদিন ধরে ডেড হয়ে পড়ে থাকে, হ্যাঁ, তা বা তোমার যে প্লাজেন্টা আছে, রিটেন প্রোডাক্ট থাকে, হ্যাঁ, বা বেবি বেরিয়ে গেল, ধরো প্লাজেন্টা কিছুটা পরিমাণ থেকে গেল, সেখান থেকেও এটা ডিআইসি হতে পারে। এরপরে কি ম্যালিগন্যান্সির মধ্যে ইম্পর্টেন্ট কি? ম্যালিগন্যান্সির মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে AML-MT, যেটাকে আমরা অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া বলি। এরপরে হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা, মেনলি মেটাস্টেসিস যেখানে হয় সেখানেই এটা বেশি দেখা যায়। আর কি লিম্ফোপলিভাইটিভ ডিসঅর্ডার্স, লিম্ফোপলিভাইটিভ যে ম্যালিগন্যান্সিস গুলো আছে সেগুলো মেনলি লিম্ফোমা। হ্যাঁ, আর কি ইনফেকশনের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে মেনিঙ্গোকক্কাল ইনফেকশন, তারপরে হচ্ছে তোমার সেপ্টিসিমিয়া, ক্লস্ট্রিডিয়াম ইনফেকশন, আর হচ্ছে গ্রাম নেগেটিভ সেপসিস, ইকোলাই বা সিউডোমোনাস। ঠিক আছে, এই কজগুলো ভালো করে মুখস্থ করতে হবে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় লং কোশ্চেনে আসে। এরপরে যেটা ডেসক্রাইব করব সেটা হচ্ছে প্যাথোজেনেসিস। হ্যাঁ, প্যাথোজেনেসিস মেনলি 4টে সিকোয়েন্সিয়াল ইভেন্টে ভাগ করে আমরা করতে পারি, এটাকে ডিসকাস করতে পারি। ফার্স্ট কি? অ্যাক্টিভেশন অফ কোয়াগুলেশন, থম্বোটিক, তারপরে হচ্ছে থম্বোটিক ফেজ, তারপরে হচ্ছে কনজাম্পটিভ ফেজ, তারপরে হচ্ছে ফাইব্রিনোলাইসিস। এটা এরকম ভাবে বললে বুঝতে পারবে না, এরপরে যে ফ্লো চার্টটা আছে, ফ্লো চার্টটা দেখিয়ে বললে বুঝতে পারবে তোমরা। এই চার্টটা যতটা সম্ভব আমি বোঝাবার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করো। এই চার্টটা ভীষণ ইম্পর্টেন্ট। এই চার্টটা প্রায় পরীক্ষাতে আসে, এবং পরীক্ষাতে যখন তোমাদের প্যাথোজেনেসিস আসবে, শুধুমাত্র যদি এই চার্টটাই দিয়ে দিতে পারো, তোমাদের প্রায় 70 থেকে 80% নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে, আর এই চার্টের সঙ্গে আমার যেটুকু লেখা আছে ওইটুকু অ্যাড করে দিলে 80%-এর বেশি নাম্বার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা কি দেখো, ডিআইসি কিভাবে হচ্ছে, প্রথমে তো কোয়াগুলেশন হবে। আমি বলেছি কি ফার্স্ট ফেজ হচ্ছে কোয়াগুলেশন। ফার্স্ট ফেজে কোয়াগুলেশন হবে, মাইক্রো কোয়াগুলেশন হবে। আর সেকেন্ড ফেজে কি হবে না, সেই যে কোয়াগুলাম গুলো ফর্ম হলো, হ্যাঁ, থ্রম্বোসিস গুলো ফর্ম হলো, সেগুলো যখন লাইসিস হবে, লাইসিস হলে তখন ব্লিডিং ম্যানিফেস্টেশন স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, সেটাই এই ফ্লো চার্টে বোঝানো আছে। আমি যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করছি।
দেখো কোনো কোয়াগুলেশন হতে গেলে কি হবে, তোমার আইদার সেটাকে ইন্ট্রিনসিক পাথওয়ে দিয়ে অ্যাক্টিভেটেড হতে হবে, না হলে এক্সট্রিনসিক পাথওয়ে দিয়ে অ্যাক্টিভেটেড হতে হবে, ঠিক আছে। তো এখানে ইন্ট্রিনসিক পাথওয়ে দিয়ে অ্যাক্টিভেটেড হচ্ছে কি এন্ডোথেলিয়াল ইনজুরি, হিট স্ট্রোক আর এন্ডোটক্সিন যেগুলো আছে কজেটিভ ফ্যাক্টর, সেগুলো দিয়ে ইন্ট্রিনসিক পাথওয়েটা অ্যাক্টিভেটেড হচ্ছে। আর এখানে কি হচ্ছে দেখো, এক্সট্রিনসিক পাথওয়ে কিভাবে অ্যাক্টিভেটেড হচ্ছে, মেইনলি তোমার অবস্টেটিক কমপ্লিকেশন, এই তিনটে অবস্টেটিক কমপ্লিকেশন, আর এই দুটো হচ্ছে তোমার কার্সিনোমা, ঠিক আছে, আর এটা হচ্ছে বার্ন। এইগুলো দিয়ে তোমার হচ্ছে কি এক্সটেন্সিভ পাথওয়ে গুলো অ্যাক্টিভেট হচ্ছে। আর এক্সটেন্সিভ পাথওয়ে দিয়ে ম্যাসিভ ট্রমাটিক বার্ন, এটা এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ দুটো দিয়ে হতে পারে। ম্যাসিভ ট্রমাটিক বার্ন, এটা দিয়ে কি হবে, টিস্যু ইনজুরি হবে, প্লেটলেট অ্যাগ্রিগেশন হবে, তার থেকে কি প্লেটলেট ফ্যাক্টর 3 লিবারেট হবে, সেটা কি করবে, ডাইরেক্ট গিয়ে প্লেটলেট ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করছে, ঠিক আছে। তোমাদের ক্যাসকেড মনে আছে, কোয়াগুলেশন ক্যাসকেড, সেই কোয়াগুলেশন ক্যাসকেড মনে থাকলে এটা খুবই ইজি হয়ে যাবে তোমাদের কাছে। তো কি হবে, এখানে ইন্টেন্সিভ ফ্যাক্টরে এই 4টে ফ্যাক্টর লাগে, আর এখানে হচ্ছে কি লাগে, এক্সটেন্সিভ ফ্যাক্টরে কোন ফ্যাক্টর লাগে, হ্যাঁ ফ্যাক্টর 7 লাগে, মেইনলি ফ্যাক্টর 7 লাগে। তো সেটা এখানে দেওয়া নেই, এই জায়গাটা যদি তোমরা ফ্যাক্টর 7 দিয়ে দিতে পারো ভালো হয়, এই জায়গাটা যদি লিখে দিতে পারো, হ্যাঁ ফ্যাক্টর 7 যদি লিখে দিতে পারো। তো সেখানে কি হচ্ছে, এই 3 ভাবে তোমার এসে কমন পাথওয়েটাকে অ্যাক্টিভেটেড করছে, ঠিক আছে, কমন পাথওয়েকে অ্যাক্টিভেট করছে। এই কমন পাথওয়ে অ্যাক্টিভেটেড হওয়ার ফলে কি হচ্ছে, তোমার ফ্যাক্টর 10 অ্যাক্টিভেটেড হচ্ছে, তারপরে ফ্যাক্টর 5 অ্যাক্টিভেটেড হচ্ছে, তারপর হচ্ছে তার ফলে কি হচ্ছে, প্রথম মিন থেকে থ্রম্বিন হয়ে যাচ্ছে, এবং তারপরে কি হচ্ছে, ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন। এটা হওয়ার ফলেই তোমার কি হচ্ছে, মাইক্রো কোয়াগুলেশন গুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে। মাইক্রোভাস্কুলেচারে ছোট 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 কোয়াগুলাম ফর্মেশন হচ্ছে, ঠিক আছে, থ্রম্বি ফর্মেশন হচ্ছে, যেগুলো হচ্ছে থ্রম্বোটিক ইভেন্ট গুলো ঘটায়। তো সেই কোয়াগুলাম ফর্মের জন্য কি ইয়ে হবে, ক্ষতিটা কি হবে না, তোমার ফার্স্ট হচ্ছে যে মাইক্রোভাস্কুলেচার গুলো আছে সেগুলো কি অবস্ট্রাক্ট হবে, হ্যাঁ অবস্ট্রাক্ট হলে কি হবে, সেই যে তোমার অর্গানগুলো আছে, অর্গানগুলোতে ব্লাড সাপ্লাই কমে যাবে, ব্লাড সাপ্লাই কমে যাওয়ার জন্য কি হবে, অর্গান ফেলিওর হয়ে যাবে। সেখানে মেন ভিকটিম হয় হচ্ছে তোমার কিডনি, ঠিক আছে, কিডনি ফেলিওরটা মেন ভিকটিম প্রথমেই হয়। আদার অর্গানও হতে পারে, ধরো লিভার, ব্রেন, হার্ট এগুলো হতে পারে, কিন্তু মেন ক্ষতি হয় হচ্ছে কিডনিতে। আর কি হবে, এখানে দেখো ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন ফর্মেশনের জন্য এই টিস্যু ইসকেমিয়া, অর্গান ফেলিওর হলো, ঠিক আছে। আর কি হবে, কোয়াগুলাম গুলো যখন মাইক্রোভাস্কুলারের মধ্যে দিয়ে যাবে, তখন কি হবে, ওই যে ছোট ছোট কোয়াগুলাম, তো ওদের যে আরবিসি গুলো আছে, আরবিসি গুলো কেটে কেটে যাবে, ঠিক আছে। কেটে কেটে যাওয়ার জন্য কি হবে, মাহা যেটাকে বলে, মাহা মানে হচ্ছে, মাহার ফুল ফর্ম কি, হ্যাঁ মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া, এখানে লেখা আছে মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে, মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া হবে। আর কি হবে, এই কোয়াগুলেশন ফর্মেশনের জন্য তোমার হচ্ছে কি না, আমার যে কোয়াগুলেশন ফ্যাক্টর যেগুলো ছিল সেগুলো সব ইউটিলাইজড হয়ে গেল, যে প্লেটলেট গুলো ছিল সেগুলো ইউটিলাইজড হয়ে গেল। তার ফলে কি হবে, ফার্দার যখন তোমার কোয়াগুলাম ফর্মেশনের দরকার হচ্ছে, তখন আর এগুলো পাচ্ছে না, তখন আর কোয়াগুলেশন ফর্মেশন হবে না, তখন ব্লিডিং হতে থাকবে, ঠিক আছে। এই এটা হচ্ছে এই কনজাম্পশন অফ দ্য প্লেটলেটস এন্ড কোয়াগুলেশন ফ্যাক্টর, তার ফলে ব্লিডিং হবে, ঠিক আছে, ব্লিডিং স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেল তো, কোনো অসুবিধা নেই তো, হ্যাঁ বুঝতে কোনো অসুবিধা হলো কারোর, জিজ্ঞেস করতে পারো। আর এখানে একটা কথা বলা হয়নি, আর স্নেক বাইট, কিন্তু তোমার স্নেক বাইট হলে তোমার এইগুলো থেকে আসবে না, স্নেক বাইট ডাইরেক্ট হচ্ছে এই 3টের উপরে কাজ করে, এই 3টের উপরে কাজ করে সেখানে তোমার এই ডিআইসি করায়, ঠিক আছে, এটাও তোমাদের মনে রাখতে হবে। এরপরে কি হলো, ডিআইসি থ্রম্বোটিক ফেনোমেনা হলো, কি বলেছি, ফার্স্ট যেটা সেটা হচ্ছে থ্রম্বোটিক ফেনোমেনা, হ্যাঁ, আর সেকেন্ড হচ্ছে তোমার থ্রম্বোটিক ফেনোমেনা হচ্ছে হাইপার কোয়াগুলেশন স্টেজ, আর সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে হাইপোকোয়াগুলেশন। হাইপোকোয়াগুলেশন কি করে হবে সেটা তোমাদের আমি দেখাবো। তো এখানে আমি কি কি আলোচনা করে ফেললাম, এই আগে দেখো 4টেতে অ্যাক্টিভেশন অফ কোয়াগুলেশনটা আমি বলে দিলাম, ঠিক আছে, অ্যাক্টিভেশন অফ কোয়াগুলেশন বলে দেওয়া হলো, থ্রম্বোটিক ফেজও বলে দেওয়া হলো, হ্যাঁ। আর কি বলে দিলাম, কনজাম্পটিভ ফেজ, কনজাম্পটিভ ফেজও আমি বলে দিয়েছি, কেন হচ্ছে তোমার ওই ইউটিলাইজেশন কোয়াগুলেশন ফ্যাক্টর প্লেটলেটস ইউটিলাইজ হয়ে থ্রম্বি হবে, তারপর ব্লিডিং হবে, সেটাও আমি বলে দিলাম। এটাই হচ্ছে তোমার ওই যে হাইপোকোয়াগুলেশন স্টেজের, এটাই হচ্ছে স্টার্ট,
এই প্রথম দুটো হচ্ছে হাইপার কোয়াগুলেশন স্টেজ, আর এই দুটো হচ্ছে হাইপো কোয়াগুলেশন স্টেজ। ঠিক আছে, তো এরপরে হচ্ছে কি সেকেন্ডারি ফাইব্রিনোলাইসিস, এইটার ব্যাপারে লাস্ট আমি বলবো। এইবারে দেখো এখানে কি হচ্ছে, এই যে ডিআইসি হয়ে গেল, থ্রম্বোসিস হয়ে গেল, থ্রম্বোসিস হয়ে যাওয়া, মাইক্রো থ্রম্বি ফর্মেশন হয়ে যাওয়ার পরে কি হবে না, আমাদের দেহের যে প্রোটেক্টিভ মেকানিজম আছে, প্রোটেক্টিভ মেকানিজম কি করবে, প্রোটেক্টিভ মেকানিজম করবে ওই যে থ্রম্বাসগুলো ফর্মেশন হচ্ছে সেগুলোকে লাইসিস করে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, লাইসিস না করে দিলে তো বিভিন্ন অর্গান ফেলিওর হবে, ওই জন্যই আমাদের প্রোটেক্টিভ মেকানিজম কি করবে, ওটাকে লাইসিস করে দেওয়ার চেষ্টা করবে। সেটা কিভাবে হয়, অনেক ফ্যাক্টর আছে, তার মধ্যে মেইন জিনিস যেটা হয় সেটা হচ্ছে প্লাজমিন অ্যাক্টিভেশন হয়। ঠিক আছে, তোমরা এগুলো পড়েছো, এগুলো তো মনে করে দিচ্ছি, প্লাজমিন অ্যাক্টিভেশন হয়, তার ফলে হচ্ছে ফাইব্রিনোলাইসিস হয়, সেকেন্ডারি ফাইব্রিনোলাইসিস। ঠিক আছে, এই ফ্লো চার্টটা যখন লিখবে কিছু জিনিস, দু একটা জিনিস অ্যাড করতে হবে। এখানে হচ্ছে তোমার এই ফ্যাক্টর 7টা লিখবে, আর এই জায়গাটাতে ছোট্ট করে ব্যাকেটে লিখে দেবে প্লাজমিন অ্যাক্টিভেশন। এই ফ্লো চার্টের মধ্যে তুমি যতটা তুমি ইয়ে দিয়ে দিতে পারবে, মেটেরিয়াল দিয়ে দিতে পারবে, তোমাকে লেখাটা আরো কম করতে হবে, অনেক কম করতে হবে। এই জায়গাটা ব্যাকেটের মধ্যে তোমরা লিখে দেবে কি বলে প্লাজমিন অ্যাক্টিভেশন। ঠিক আছে, তো এই ফাইব্রিনোলাইসিসের জন্য কি হবে, ফাইব্রিনোলাইসিসের জন্য হচ্ছে ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্টগুলো তৈরি হবে। হ্যাঁ, ফাইব্রিনগুলো ছোট ছোট করে টুকরো হয়ে গিয়ে ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট তৈরি হবে। সেই ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট কি করছে না, সেই ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট হচ্ছে ইনহিবিশন অফ প্লেটলেট অ্যাগ্রিগেশন। প্লেটলেট অ্যাগ্রিগেট হতে দিচ্ছে না, তার ফলে কি হবে, ব্লিডিং হবে। বোঝা গেল? এটা খুবই ইম্পর্টেন্ট, যদি না বোঝা যায় আমাকে বলো, আমি আবার বলবো। আজকে পড়ানোর মধ্যে এটাই সব থেকে মানে ইম্পর্টেন্ট জিনিস, এটাই তোমাদের বুঝতে হবে ভালো করে। এখনো বলো, যদি কারো কিছু বোঝার অসুবিধা থাকে বলো, আমি আবার রিপিট করব। ডিআইসির এই দুটো জিনিস, কজ এবং এই প্যাথোজেনেসিস, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট। বারবার বলছি, তোমাদের লং কোশ্চেন আসে, আর এ আছে তোমাদের বইগুলোতে যেরকম ভাবে লেখা আছে, ওর থেকে লিখলে ভালো মার্কস তোমরা কিন্তু পাবে না। ভালো মার্কস পেতে গেলে এই যে আমি এখানে যেগুলো দিয়েছি এগুলো এরকম সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এরপরে কি ল্যাবরেটরি ফাইন্ডিংস। হ্যাঁ, ল্যাবরেটরি ফাইন্ডিংস দেখো তোমাদের মানে এরকম ভাবে এত ভালো করে মুখস্থ করতে হবে না। তোমরা এই যে চার্টটা আছে, এই চার্টটা ভালো করে মনে রাখলেই তোমরা ল্যাবরেটরি ফাইন্ডিংস এমনিতেই মনে থেকে যাবে। হ্যাঁ, এখানে কি হচ্ছে দেখো, থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে। থ্রম্বোসাইটোপেনিয়া কেন হচ্ছে? থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে যেহেতু মাইক্রো কোয়াগুলামগুলো ফর্ম হচ্ছে, থ্রম্বি ফর্ম হচ্ছে, প্লেটলেট ইউটিলাইজেশন হয়ে যাচ্ছে, তার জন্যই তোমাদের কি হচ্ছে, থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে। ঠিক আছে, ওই জন্যই বলছি যে ওই চার্টটাই হচ্ছে সব থেকে, ফ্লো চার্টটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ওইটাই মনে রাখলে তোমাদের এই আলাদা করে ল্যাব ফাইন্ডিংস মনে রাখতে হবে না। ঠিক আছে, এরপরে কি দেখো, পিটিআইএনআর, এপিটিটি সবগুলোই বেড়ে যাবে। হ্যাঁ, সবগুলোই বেড়ে যাবে। কেন? এগুলো ওই চার্ট থেকে তুমি পেয়ে যাবে। দেখো চার্টে কি তোমার হচ্ছে এই ইন্ট্রিনসিক পাথওয়ে আর এক্সট্রিনসিক পাথওয়ে দুটো থেকেই আসছে। তো ইন্ট্রিনসিক পাথওয়ে থেকে কোয়াগুলেশন হলে কিভাবে আমরা ডায়াগনোসিস করি, কিভাবে করি, এপিটিটি সেখানে বেড়ে যায়। ঠিক আছে, এপিটিটি বেড়ে যায়। আর এক্সটেন্সিভ পাথওয়ে হলে কি হবে, তোমার পিটি বাড়বে, পিটিআইএনআর বাড়বে। ঠিক আছে, তো সেটাই দেখো এখানে আছে, সেখানে এটাই দেখো, পিটি বাড়ছে তোমার এক্সটেন্সিভ পাথওয়ে, পিটিআইএনআর বাড়ছে এক্সটেন্সিভ পাথওয়ের জন্য, আর এপিটিটি বাড়ছে তোমার ইন্টেন্সিভ পাথওয়ের জন্য। ঠিক আছে, আর এরপরে দেখো কি না, ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট পাওয়া যাবে, ডি ডাইমার পাওয়া যাবে। হ্যাঁ, এটা ওই তো তোমার চার্ট থেকেই দেখো এসে যাচ্ছে এই ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট। ঠিক আছে, আর ডি ডাইমারটা এই ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট থেকেই তৈরি হয়, ডি ডাইমার। ঠিক আছে, তাহলে এই চার্ট থেকেই পেয়ে গেলে ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট আর কেন বাড়ছে, ডি ডাইমার কেন বাড়ছে। ঠিক আছে, এরপরে কি তোমার থ্রম্বিন টাইম কেন হবে, ফাইব্রিনোজেন কমে যাচ্ছে, ফাইব্রিনোজেন তো ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে, ওই জন্যই তোমার কি বলে থ্রম্বিন টাইম বেড়ে যাচ্ছে, টিটি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে কি প্রেজেন্স অফ আরবিসি, এই মাহা হওয়ার জন্য, মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া হওয়ার জন্য কি হবে, ফ্র্যাগমেন্টেড আরবিসি। তোমাদের হয়ে গেছে অ্যানিমিয়া, মাহা পড়েছো তো, ওখানে হচ্ছে মাহার ডিপ ফিচার কি না, ফ্র্যাগমেন্টেড আরবিসি। ঠিক আছে,
তাহলে এটাও তুমি চার্ট থেকে পেয়ে গেলে, ঠিক আছে? না, কোয়াগুলেশন হলে আরবিসি ভাঙছে না, ওই ছোট ছোট যে কোয়াগুলাম ফর্মেশন হলো তো, হ্যাঁ, সেগুলো যখন তোমার মাইক্রো সার্কুলেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন কি হবে, কেটে কেটে যাবে, তখন ভেঙে ভেঙে যাবে। ওই জন্য এই টুকরো টুকরো আরবিসি গুলো পাওয়া যাবে, ফ্র্যাগমেন্টেড আরবিসি পাওয়া যাবে, ঠিক আছে? এটাও তুমি ওই চার্ট থেকে, ফ্লো চার্ট থেকে পেয়ে গেলে। তারপরে কি ইন্টারভাস্কুলার হিমোলাইসিস, ইন্টারভাস্কুলার হিমোলাইসিস হচ্ছে, ওই মাহা হচ্ছে মানে কি হিমোলাইসিস হচ্ছে, হ্যাঁ, সেই ফিচারগুলো পাবে, মানে তোমার এর মধ্যে হিমোগ্লোবিন বেড়ে যাবে, মানে তো প্লাজমার মধ্যে হিমোগ্লোবিন বেড়ে যাবে, ঠিক আছে? এবার হচ্ছে ফাইব্রিনোজেন লেভেল কমে যাবে, তো বলেই দিয়েছি আগে। এলিভেটেড এলডিএইচ, কোন রকম কোনো অর্গান ড্যামেজ হলে, হ্যাঁ, ফার্স্ট যে আমরা যে জিনিসটা পাই, ইনভেস্টিগেশনটা পাই, সেটা হচ্ছে কি এলডিএইচ বেড়ে যায়, ঠিক আছে? এলডিএইচ বেড়ে যায়। আর এখানে ফাইব্রিনোপেপটাইড এ এবং বি কেন বাড়ছে? যেহেতু ফাইব্রিন ডিগ্রেডেশন হচ্ছে, তার জন্য এটা বাড়ছে, ঠিক আছে? এবার হচ্ছে প্লেটেড ফ্যাক্টর 5 আর 8, এই দুটো কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? তোমার কোয়াগুলেশনের জন্য ইউটিলাইজ হচ্ছে, তাই জন্য কমে যাচ্ছে, ঠিক আছে? ফাইব্রিনোজেন ফাইব্রিন ডিগ্রেডেশন হচ্ছে, ওই জন্য ফাইব্রিন মনোমারের সংখ্যা বেড়ে যাবে, ঠিক আছে? এগুলো ফাইব্রিন ডিগ্রেডেশন হওয়ার জন্য এগুলো সব হয়, ফাইব্রিন মনোমার বেড়ে যায়, ঠিক আছে? আর ইউগ্লোবুলিন লাইসিস টাইম, এটা কি মেজার করে? না, ফাইব্রিনোলাইটিক অ্যাক্টিভিটিটাকে মেজার করে, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ ফ্লো চার্ট মনে রাখলে তোমার এই যে ল্যাব ফাইন্ডিংস এর যে টেবিলটা আছে, এর প্রায় সবকিছুই তুমি মনে রাখতে পারবে, তোমাকে আলাদা করে এটা কষ্ট করে মনে রাখতে হবে না। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস কি হবে? আমি কি বলেছি, তোমার অ্যাকিউট, সাব অ্যাকিউট বা ক্রনিক ফর্ম, তিনটে ফর্মেই এটা ডিআইসিটা হতে পারে, ঠিক আছে? তো অ্যাকিউট ডিআইসিটা কোথায় দেখা যায়? মেইনলি তোমার দেখা যায় অবস্টেট্রিক কমপ্লিকেশনে দেখা যায়, আর ট্রমাতে দেখা যায়, ঠিক আছে? অবস্টেট্রিক কমপ্লিকেশন আর ট্রমাতে মেইনলি তোমার অ্যাকিউট ডিআইসি দেখা যায়। অ্যাকিউট ডিআইসিতে কি হবে? অ্যাকিউট ডিআইসিতে তোমার মেইনলি যেটা হয় সেটা হচ্ছে ব্লিডিং ম্যানিফেস্টেশনস হয়। এখানে তোমার যে এটা কি বলে, কোয়াগুলেশন ফর্মেশনটা অত ইম্পর্টেন্ট নয়, এখানে যেটা হয় সেটা হচ্ছে তোমার ব্লিডিং ম্যানিফেস্টেশনস হয়। ক্রনিক ডিআইসি কোথায় দেখা যায়? মেইনলি তোমার ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায়। এইখানে তোমার এটা মাইক্রোথ্রম্বি যেগুলো ফর্মেশন হবে, তার কমপ্লিকেশনটা মেইনলি ইম্পর্টেন্ট, মানে অর্গান ফেলিওর হবে, ঠিক আছে? এবার তোমার হচ্ছে এটা কি বলে, ব্লিডিং হচ্ছে, তুমি কি করে বুঝবে তার ম্যানিফেস্টেশনস কি হবে? না, একিমোসিস হবে, পেটিচি হবে, আর হচ্ছে কি হবে, ভেনিপাংচার, মানে যেখান থেকে চ্যানেল করা আছে সেখান থেকে তোমার হালকা হালকা ব্লিডিং করতে শুরু। ব্লিডিং ম্যানিফেস্টেশনস আর কি হতে পারে? গাম ব্লিডিং হিসেবে হতে পারে, এপিস্ট্যাক্সিস হতে পারে, জিআই ব্লিডিং হতে পারে, হ্যাঁ? জিআই ব্লিডিং মানে কি, তোমার হিমাটেমেসিস হতে পারে, অথবা ম্যালেনা হতে পারে। আর কি হতে পারে? তোমার যদি সিভিয়ার ব্লিডিং হয় তাহলে তোমার শক হয়ে যাবে, এটা সবাই জানে, তোমরা জানো। আর কি হতে পারে? আমি বলেছি কি, যে ওই যে থম্বাসগুলো মাইক্রোথম্বি যেগুলো ফর্মেশন হয়, সেইগুলো মেইনলি যেটা ক্ষতি করে কিডনির, ঠিক আছে? তাহলে কি হয়ে যেতে পারে? তোমার অলিগুরিয়া হয়ে যেতে পারে, মানে ইউরিন বেরোবে না, হ্যাঁ? আর তার থেকে কি হবে? রেনাল ফেলিওর হয়ে যেতে পারে। আর কি এইগুলোর জন্য, থম্বাস ফেনোমেনার জন্য, থম্বাস ফর্মেশনের জন্য, মাইক্রোথম্বি ফর্মেশনের জন্য কি হতে পারে? হিমোলাইটিক অ্যানিমিয়া, তো আগেই বলেছি মাহা হচ্ছে, হিমোলাইটিক অ্যানিমিয়া হবে। তার আর কি হতে পারে? ডিপসনিয়া হতে পারে, মানে লাংসকে যদি এফেক্ট করে তার ডিপসনিয়া হবে। তার থেকে কি হবে? সাইনোসিস হয়ে যাবে, হ্যাঁ? তার থেকে রেসপিরেটরি ফেলিয়ার হয়ে যাবে। এবার যদি ওই থ্রম্বাস গিয়ে ব্রেনকে এফেক্ট করে, তখন কি হবে? কনভালশন হতে পারে, কোমা হতে পারে, হ্যাঁ? আর কি হতে পারে? তোমার যদি পেরিফেরাল এক্সট্রিমিটিসে গিয়ে ওই থ্রম্বাসগুলো মাইক্রোভাস্কুলাচারকে অবস্ট্রাক্ট করে দেয়, তখন কি হতে পারে? তোমার গ্যাংগ্রিন অফ দ্য এক্সট্রিমিটিস হতে পারে। আর তোমার ডিআইসি হলে মর্টালিটি ভীষণ হাই, বুঝতে পারলে? ডিআইসিতে মারা গেছে এরকম প্রচুর কেস দেখা যায়, মর্টালিটি ইজ ভেরি হাই। এরপরে নেক্সট টপিকে চলে যাবো, ভিটামিন কে ডেফিসিয়েন্সি। এবার বলো, যদি কারো কিছু জানার থাকে বা বোঝার থাকে বলো, আমি আবার রিপিট করবো। ডিআইসি ভীষণ ইম্পর্টেন্ট জিনিস তোমার থিওরি এবং প্র্যাকটিক্যালের জন্য। যদি কারো কিছু জানার থাকে, বোঝার থাকে, আমাকে বলো, আমি রিপিট করব।
ডাইরেক্ট হচ্ছে মানে অন্যগুলো কি হচ্ছে ইন্টেন্সিভ পাথওয়ে এক্সটেন্সিভ পাথওয়ে ওইগুলোকে এফেক্ট করছে, কিন্তু স্নেক ভেনম যেটা স্নেক ভেনম কিন্তু দেখো একটু ব্যতিক্রম আছে। এটা কি হচ্ছে তোমার গিয়ে কাজ করছে হচ্ছে কমন পাথওয়ের ওপর, কমন পাথওয়ে যে ফ্যাক্টরগুলো আছে তার উপর গিয়ে কাজ করছে, যেমন হচ্ছে ফ্যাক্টর 10, ফাইবিনোজেন, হ্যাঁ কি না ইনহিবিট করে দেবে, ইনহিবিট করে দেবে, অ্যাক্টিভেট করলে তো কোয়াগুলেশন স্টার্ট হয়ে যাবে। আচ্ছা সরি সরি, না না, এটা তো কোয়াগুলেশন ফেজ হবে, এগুলো অ্যাক্টিভেটই করবে, অ্যাক্টিভেট করবে, এটা কোয়াগুলেশন হওয়ার জন্য অ্যাক্টিভেটই করবে। ঠিক আছে, আর কিছু কারো জানা আছে? বারবার বলছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, যদি কারো কিছু ক্লিয়ার না হয় আমাকে জিজ্ঞেস করো। হয়ে যাবে মানে বুঝলাম না, ওইগুলো তো তোমার কনজাম্পশন হয়ে গেছে, এবার এবার তোমার হচ্ছে যে ব্লিডিং হচ্ছে সেটাকে আটকানোর দরকার। তা আটকাতে গেলে তো তোমার ওই ফ্যাক্টরগুলো দরকার লাগবে, কিন্তু এই ফ্যাক্টরগুলো তখন পাওয়া যাচ্ছে না, তারপরে ব্লিডিং হতেই থাকবে। বুঝতে পারলে? তখন ব্লিডিং হতেই থাকবে, সেটাই তো দেখানো হয়েছে, কনজাম্পশন হয়ে যাচ্ছে বলেই ব্লিডিং হচ্ছে। এটাই তো এর পিকুলারিটি, ডিআইসি পিকুলারিটি হচ্ছে এটাই। ফার্স্ট যে ফেজ সেটা হচ্ছে তোমার মানে মাইক্রোথ্রম্বি ফর্মেশন হবে, কোয়াগুলেশন, আর সেকেন্ড ফেজ হচ্ছে তোমার ব্লিডিং হবে। তাহলে নেক্সট টপিকে চলে যাচ্ছি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। ঠিক আছে, তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি প্রথমে কি ইটিওলজি কিভাবে এটা হয় মেনলি। ভিটামিন কে হচ্ছে নিওনেটসদের ক্ষেত্রে কেন হয়? নিওনেটসদের ক্ষেত্রে হয় তিনটে কারণ, তার মধ্যে হচ্ছে ব্রেস্ট মিলে ইনসাফিসিয়েন্ট পরিমাণ থাকে 1 নম্বর। 2 নম্বর কি, এদের লিভার সেলগুলো ম্যাচিওর হয় না, তার ফলে কি হবে ভিটামিন কে যে তোমার গিয়ে লিভার সেলের মধ্যে জমা থাকবে, স্টোর হয়ে থাকবে, সেটা হতে পারে না। হ্যাঁ, আর কি, ল্যাক অফ ভিটামিন কে সিনথেসাইজিং ফ্লোরা। আমাদের গাটে কিছু ফ্লোরা আছে যারা ভিটামিন কে সিনথেসাইজ করতে পারে, কিন্তু নিওনেটসদের ক্ষেত্রে সেই ফ্লোরাটা অত ছোটবেলায় তৈরি হয় না। হ্যাঁ, ওই জন্য ওদের ভিটামিন কে ডিফিসিয়েন্সি খুব কমন। আর বড়দের ক্ষেত্রে কেন হয়? বড়দের ক্ষেত্রে হয় তোমার মেনলি হচ্ছে যারা হচ্ছে লিফি ভেজিটেবলস এর মধ্যেই ভেজিটেবল সোর্স, যেগুলো ভেজিটেবল সোর্স থেকে ভিটামিন কে মেনলি পাওয়া যায়। ঠিক আছে, তো যারা ভেজিটেবল কম খায় তাদের মধ্যে এটা বেশি দেখা যায়, ইনঅ্যাডিকুয়েট ডায়েটারি ইনটেক। ঠিক আছে, সেকেন্ড কি, ইন্টেস্টিনাল ম্যালঅ্যাবজর্পশন। কিছু ইন্টেস্টিনাল ম্যালঅ্যাবজর্পশন ডিজিজ যেগুলো আছে সেগুলো যেমন কি বলবো, সিলিয়াক ডিজিজ, টপিক্যাল স্ক্রু, এইসব যদি ডিজিজগুলো থাকে, এইসব ডিজিজগুলো থাকলে তখন কি হবে না, ভিটামিন কে অ্যাবজর্পশন কমে যাবে, তখন তাদের ক্ষেত্রে এটা দেখা যেতে পারে। আর থার্ড কি, স্টোরেজ প্রবলেম ডিউ টু হেপাটোসেলুলার ডিজিজ। আমি তো বললাম যে লিভার সেলের মধ্যে তোমার ভিটামিন কে স্টোর হয়। হ্যাঁ, তো হেপাটোসেলুলার ডিজিজ, ধরো সিরোসিস হলো বা হেপাটোসেলুলার কার্সিনোমা হলো, তখন তো হেপাটিক সেলগুলোই সব গন্ডগোল হয়ে আছে, তো সেগুলো ভিটামিন কে স্টোর করবে কি করে? ভিটামিন কে স্টোর করতে পারছে না, তার ফলেই তোমার এটা ভিটামিন কে ডেফিসিয়েন্সি হচ্ছে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আমরা কি পাই? হ্যাঁ, এখানে এখানে তোমাদের একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, এটা ভাইভাতে প্রায়ই ধরে, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো কি, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, কোয়াগুলেশন ফ্যাক্টর কোনগুলো? ঠিক আছে, তো মেনলি 6টা ফ্যাক্টর হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট। কি কি? 2, 7, 9, 10, সি আর এস, প্রোটিন সি, প্রোটিন এস, এই 6টা হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট কোয়াগুলেশন ফ্যাক্টর। আর এই 6টার তোমার শর্টেজের জন্যই যা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলো হবে, মেনলি কি হবে, ব্লিডিং হবে, আর কিছুই না। হ্যাঁ, ব্লিডিং ম্যানিফেস্টেশন গুলো বেড়ে যাবে। তো সেখানে কি হবে, নিওনেটসদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, নিওনেটসদের ক্ষেত্রে ভিটামিন কে ডেফিসিয়েন্সি হলে মেনলি 2nd থেকে 4th ডেতে এটা দেখা যায়। হ্যাঁ, তখন সেখানে কি হবে, আম্বিলিকাল কর্ড যেখানে আছে সেখানে উজিং হবে। হ্যাঁ, ধরো জিউসদের ক্ষেত্রে অ্যাট বার্থ তোমার সার্কামসিশন করা হয়, তো সেখানে সার্কামসিশন যে উন্ড আছে সেখান থেকে ব্লিডিং হতে শুরু করবে, বা এমনি স্কিন থেকেও ব্লিডিং হতে পারে। ঠিক আছে,
এছাড়াও তোমার ওই ব্রেনেও গিয়ে হিমাটম ফর্মেশন হয়ে যেতে পারে। ঠিক আছে, বোঝা গেল? আর কি চিলড্রেন বা অ্যাডাল্টদের ক্ষেত্রে কি হবে, কিভাবে দেখা যাবে, সেটা হচ্ছে ব্রুইজিং দেখা যেতে পারে, নোজ ব্লিড দেখা যেতে পারে, ব্লিডিং গাম দেখা যেতে পারে, আর কি হতে পারে, হেভি মেনস্ট্রুয়েশন ফ্লো। ঠিক আছে, হেভি মেনস্ট্রুয়েশন ফ্লো, এগুলো ম্যানিফেস্টেশন হতে পারে ভিটামিন কে ডেফিসিয়েন্সির জন্য। তো এটা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গেল। এটা লাস্ট টপিক, এটা হচ্ছে তোমার ভিটামিন কে ডেফিসিয়েন্সির ল্যাব ডায়াগনোসিস। ঠিক আছে, আমি ল্যাব ডায়াগনোসিস সিঙ্গেল আউট করে ইচ্ছা করেই আনিনি। এটা হচ্ছে একটা চার্ট এনেছি, এই যে চার্টটা দেখছো, এই চার্টটা তোমাদের হয়তো এমবিবিএস এর জন্য অত বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমাদের পোস্ট গ্রাজুয়েশন যে এন্ট্রান্স যে টেস্ট আছে নিট পিজি, তার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই চার্টটা। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ওই জন্য আমি ইচ্ছে করে এই চার্টটা দিয়েছি, আমি শুধু সিঙ্গেল আউট করে এটা দিইনি। তো সেখানে কি অন্যগুলো তোমরা মনে রাখবে, আমি অন্যগুলো অত ডিসকাশনে যাচ্ছি না। এখানে কি হবে, এটা এটা তোমার হর্সমোনে আছে, আমি হর্সমোন থেকে নিয়েছি, এই চারটা হর্সমোনে আছে। ঠিক আছে, এটা তোমার কি দেখো ভিটামিন কে ডেফিসিয়েন্সিতে কি হবে, ভিটামিন কে ডেফিসিয়েন্সিতে প্লেটলেট কাউন্টের কোনো তফাৎ হবে না, বিটি, পিটি, এপিটিটি, টিটি সবগুলোই বেড়ে যাবে। তার কারণ কি তোমরা লক্ষ্য করে দেখো যে কি বলেছি, যে ফ্যাক্টর 2, ফ্যাক্টর 7, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 10, ভিটামিন প্রোটিন সি অ্যান্ড এস। তো তোমরা ওখানে লক্ষ্য করে দেখো যে এখানে যেগুলো আছে সেগুলো আইদার ইন্টেন্সিভ পাথওয়ে অথবা এক্সটেন্সিভ পাথওয়ে অথবা কমন পাথওয়েকে এফেক্ট করছে। ঠিক আছে, তার ফলে সবকটা প্যারামিটারই তোমার বেড়ে যাবে। বোঝা গেল, সবকটা প্যারামিটারই তোমার বেড়ে যাবে। আর তো এখানে তো ভিটামিন কে ডেফিসিয়েন্সিতে তোমার ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট থাকার কোনো মানে সিনই নেই। ঠিক আছে, এটা এটা কম্পারেটিভ স্টাডি, তো ওই জন্য এত কিছু দেওয়া আছে। তোমার মেনলি যেহেতু এই ডিআইসিতে এটা পাওয়া যায়, ওই জন্য এই চার্টে এটা দেওয়া আছে। ঠিক আছে, আর কি তোমার অনেক অনেক অনেকগুলো এতে আছে যেখানে ভিটামিন 8 বা 9 গন্ডগোল হবে, কিন্তু এখানে তো সেরকম কোনো ব্যাপারই নেই। ঠিক আছে, তো এখানে সেই জন্য দেখো নর্মাল সব লেখা আছে। বোঝা গেল? তোমাদের যদি বলে ল্যাব ইনভেস্টিগেশন আসতে, তোমরা এই কটা হেডিং এ শুধু কোনটা নর্মাল কোনটা বাড়বে এটা লিখে দেবে। এখানে তোমাদের এইটা দেওয়ার দরকার নেই, এই তিনটে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এখানে এই তিনটে দেওয়ার দরকার নেই, এটা এই চারটা দেওয়া আছে যেহেতু কম্পারেটিভ স্টাডির জন্য, ওখানে ওই জন্য এগুলো দেওয়া আছে। এটাও বারবার বলছি তোমাদের, এই চারটা কিন্তু তোমাদের নিট পিজির জন্য খুবই ইম্পর্টেন্ট।